আজকের স্লোগান পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করার জন্য আমাদের সমস্ত রাষ্ট্রটাকে সংস্কার করছি। এখানে প্রত্যেকটা বার যার যার অবস্থা থেকে যতটুকু দুর্নীতি এবং অনিয়ম এটা নিরসনের জন্য আন্দোলন করে হচ্ছে। কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, রাজনীতিতে ছিলাম, আমরা অনেক সময় আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে নিরাশ হয়ে যেতাম। আমি জানি না আপনি হন কিনা, হয়েছেন কিনা, কিন্তু আমি হয়েছি। আমি যখন আন্দোলনে যে মানুষের স্বতঃস্ফূর্ত ভূমিকা, মানুষের যে শহীদ হয়ে যাওয়া, মৃতর দেহগুলো মাটিতে লুটিয়ে পড়া, এগুলো দেখতাম, চোখের সামনে যখন কিছু চিত্রগুলো দেখেছি, তখন মনে হয়েছে যে আসলে আমরা এমন একটা দানব স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, হয়তো এখান থেকে উত্তরণের কোনো উপায় নেই। তারপরেও আমরা এই যে যখন আমাদের নিরাশ হতাশা আমাদের মধ্যে কাজ করতো, তখন অনেক সময় আমরা সারা বাংলাদেশের অন্যান্য জেলার অন্যান্য স্থানের অবস্থাটুকু জানার জন্য নেট কানেকশন করে নিতাম। এমনকি দেখতাম যে আসলে শুধু আমাদের এখানে এই পরিস্থিতি নাকি সারা বাংলাদেশের সেম পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা যখন যে কিছু উপায়, কিছু সমর্থন খুঁজছিলাম, তখন ওই যে প্রবাসীদের ভাইদের আমাদের প্রতি যারা আন্দোলনে ছিলেন তাদের প্রতি যে সমর্থনটুকু, এইটুকু আমাদের কাছে এবং এখানে বাঁচত যে তোমরা ভাঙ্গো, আমরা গড়ে দিবে, তোমরা ভেঙে ফেলো, তোমরা এই স্বৈরাচারের যে মসনদ, এই অত্যাচারের মসনদ, এই জালিমের মসনদ ভেঙে ফেলো, আমরা এটা গড়ে দিব। এই বার্তাটুকু যে কতটুকু উদ্দীপনা জুগিয়েছে, কতটুকু সাহস জুগিয়েছে, যারা ওই সময় মাঠে ছিলেন, রাজপথে ছিলেন, একমাত্র তারা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। এখন কথা হচ্ছে যে এই প্রবাসীর বাংলাদেশের চালিকা শক্তিতে, অর্থনৈতিক চালিকা শক্তিতে আপনারা এটুকু মোটামুটি সবাই অনুধাবন করতে পেরেছেন যে কোনো দেশের যদি অর্থনৈতিক অবকাঠামো ঠিক না থাকে, তাহলে কোনোভাবেই এই রাষ্ট্রটাকে ধরে রাখা যায় না, রাষ্ট্রকে চালিয়ে নেওয়া যায় না। নর্মালি আমি একটা এক্সাম্পল দিই। মনে করুন একটা পরিবারের যদি অর্থনৈতিক ইনকাম সোর্স, উপার্জনের মাধ্যমটা যদি সচ্ছল না থাকে, এই পরিবারটা রক্ষা করাই একজন ব্যক্তির উপর কঠিন হয়ে যায়। ওই পরিবারটাকেই 2 জন 4 জন 3 জন এমন মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। সেইখানে যে একটা রাষ্ট্রকে আপনি অর্থ ছাড়া কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এইখানে শেখ হাসিনা যখন প্রবাসীরা ঘোষণা দিয়েছিল যে আমরা যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলাম, আমরা যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাবো না। এখানে শেখ হাসিনার প্রায় 50% তার মস্তক ভেঙে গিয়েছিল, কারণ শেখ হাসিনার আর কোনো উপায় ছিল না। এইদিকে তার যে আপনার এমপি মন্ত্রী, যে আপনার ছাত্রলীগ যুবলীগ, তাদের দুর্নীতি, চুরি, রাহাজানি, লুটপাট, এদিকে আপনার যে পুকুর চুরি নয়, একটা সাগর চুরি, মহাসাগর চুরির মতো পর্যায়ে। আর একদিকে যে আপনার যে বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামো আছে, পুলিশ, আর্মি, বিডিআর, রেড, যে এই সবগুলোকে নিয়ন্ত্রণ করতে তার অর্থ চাই। কিন্তু প্রবাসীদের এই ঘোষণাটা শেখ হাসিনার যে আত্মিক মনোবল এটা ভেঙে দিয়েছিল। এখন আমার কথা হচ্ছে, এর ভিতরে আরেকটা কথা বলে নিই যে আমরা সাধারণ জনতা বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলনের সবাই বুঝতে পেরেছি যে বাংলাদেশে প্রবাসীদের ভূমিকা কী। কিন্তু এর আগে আমরা গুণাত্রেও কেউ এভাবে কল্পনা করে নাই যে প্রবাসীরা আর কি করে, সে তো শুধু জাস্ট তার পরিবার রক্ষাই সে বিদেশ ভ্রমণ করে, একটা সময় সে চলে আসে। কিন্তু যখন শেখ হাসিনা মসনদে থাকা অবস্থায় তার মনোবল, তার মসনদ 50% ভেঙে গিয়েছিল এই প্রবাসীদের ঘোষণার মাধ্যমে। সুতরাং তখন আমরা যারা আন্দোলনের মাঠে ছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা বুঝতে পেরেছি যে প্রবাসীদের ভূমিকা কতটুকু। এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশটাকে গড়তে, সোনার বাংলাদেশ গড়তে, একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে, একটা সাম্যের রাষ্ট্র গড়তে যে পরিমাণ এদিকটা দরকার, যেগুলো প্রবাসীরা এই দেশের জন্য করে যাচ্ছে,
আমরা কি তাদেরকে এই সম্মান, এই মর্যাদাটুকু দিচ্ছি? এখন দিচ্ছি কিনা এটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে অবশ্যই আমরা বিগত দিনে এই প্রবাসীদের লাগে চুরি হয়ে যাওয়া, তাদের মানে অনেক শোক করে তাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের জন্য অনেক কিছু কিনে আনার, যে আপনার স্বর্ণালঙ্কার বা অন্যান্য জিনিসপত্র যখন আপনার এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায় এবং তাদের সাথে দুরাচার দুর্ব্যবহার কান্নাকাটি করে যখন তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, ওই জিনিসটাই প্রমাণ করে যে প্রবাসীরা আমাদের দেশ, আপনার দেশ গড়তে যে পরিমাণ ভূমিকা রাখতেছে, আমরা কিন্তু আসলে তাদেরকে এইটুকু মূল্যায়ন করতে পারছি না। এখন কথা হচ্ছে যে আমাদের কি এই সংস্কারটা দরকার নেই? যেহেতু যেখানে আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা সাম্য রাষ্ট্র গড়তে চাচ্ছি, তাহলে আমাদের এই জায়গাটা যেখানে আমাদের সোনার বাংলাদেশ গড়তে শিক্ষি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদেরই, আর আমাদের কি উচিত নেই এই সংস্কারের কাজে তাদের সাথে আমাদেরও আন্দোলন গড়ে তোলার? এই জন্য তাদের জায়গাতে নেটে আমি কিছু পয়েন্ট, যারা প্রবাসী আছে তারা কিছু দাবি তুলেছেন, তাদের এই বার্তাটুকু মানে দরকার। আমি মনে করি যে এই বার্তাটুকু আমাদের নিজেদের, আমাদেরকেও এই কাজে, তাদের এই সংস্কারের কাজে অংশগ্রহণ করা। আমি আপনাদের সাথে শেয়ার করছি তারা কী কী দাবি তুলছেন। প্রথমত তারা দাবি তুলেছেন যে প্রবাসীদের লাশ বাংলাদেশে ফ্রিতে নিয়ে আসার ব্যবস্থা করা। দ্বিতীয়ত প্রবাসীদেরকে যথোপযুক্ত সম্মান দেওয়া, অর্থাৎ ভিআইপি সম্মান যেটাকে বলা হয়, যেটা আমাদের এই স্বৈরাচারী এমপি মন্ত্রীরা ইউজ করতেন। আমি মনে করি তাদেরকে এমপি মন্ত্রীর ন্যায় সম্মান দেওয়া উচিত, এমনকি এটাই তাদের। তারপরে তিন নম্বরে তাদের দাবি হচ্ছে বিমানের টিকিটের দাম কমানো। আপনারা জানেন, আমরা যদি ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, তাদের এয়ার টিকিট আর আমাদের এয়ার টিকিটের যদি একটা কম্বিনেশন করি, একটা কম্পেয়ার করি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে বাংলাদেশে কী পরিমাণ এই এয়ার টিকিট নিয়ে দুর্নীতি চলে। এখানে তাদের একটা পয়েন্ট। 4 নম্বরে তারা রেখেছে যাতে প্রবাসীর পরিবারের নিরাপত্তা। আমি এই সম্পর্কে কিছু কথা বলতে চাই যে আমাদের এই যে সংস্কারমূলক রাষ্ট্রের প্রয়োজন হয়েছে, যারা যখন আমাদের সমস্ত রাষ্ট্রটাকে একটা পরিবার মনে করে নাই, শুধু তার পরিবারটাকেই সে একটা পরিবার মনে করেছে। সে নিজে একটু স্বাধীনভাবে তার পরিবারটাকে একটু সুশৃঙ্খল রাখতে, তার ছেলে মেয়েকে একটু বিলাসিতা করার সুযোগ দেওয়ার জন্য সে সারাটা দেশকে অশৃঙ্খল করে দিয়েছে। সুতরাং যে মানুষ যতই অন্যায়, অনাচার, অবিচার, দুরাচার যাই কিছু করে না কেন, তার ক্ষেত্রে মূল লক্ষ্য উদ্দেশ্য দেখেন সে ব্যক্তি এবং তার পরিবারকে আপনার যে একটা বিলাসী জীবন বা একটা যে আপনার সুন্দর জিনিস উপহার দেওয়া। আমি মনে করি যে এই যে যারা দুর্নীতিবাজ, তাদের শুধু নিজের পরিবারের চিন্তা করার কারণেই আমাদের এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমাদের রাষ্ট্রটাকে আজকে সংস্কার করার প্রয়োজন হয়েছে। এখন প্রবাসীদের পয়েন্টটা হচ্ছে যে প্রবাসীদের পরিবারের নিরাপত্তা। আমরা দেখি প্রবাসীরা যখন দীর্ঘ 5 বছর, 10 বছর, 12 বছর প্রবাস জীবন থেকে ফেরত আসে, তখন তাদের পরিবারের অস্তিত্ব খুঁজে পায় না। যেখানে তাদের স্ত্রীর সাথে তাদের স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যেটা আমাদের বাংলাদেশকে একটা নৈরাজ্য হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি মনে করছি। জানি আপনারা কীভাবে দেখছেন। আচ্ছা, তারপরে প্রবাসীদের পরবর্তী স্টেপ হচ্ছে যদি তারা 12 থেকে 15 বা 18 বছর পর্যন্ত যে আপনার প্রবাস জীবনযাপন করে, তাদেরকে যে আপনার সম্মানী ভাতা দেওয়ার দাবি। তারপর হচ্ছে তাদের প্রবাসী স্মার্ট কার্ড। তারপর হচ্ছে আপনার প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা, নতুন ভিসার জন্য আপনার দাম কমিয়ে দেওয়া, প্রবাসী কল্যাণ থেকে তাদের প্রয়োজনীয় লোন। তারপর হচ্ছে প্রবাসীদের যে লাগেজ থেকে যে চুরি হওয়া যা বিষয়গুলো, এটা আমার জায়গা থেকে আমি অ্যাড করে নিচ্ছি, হয়তো তারা অ্যাড করে নাই, বা যদি সংস্কারের পর্যায়ে পড়ে হয়তো এটা মত বিনিময়ের মাধ্যমে এই জিনিসগুলো সংস্কার হয়ে আসবে। এখন আমার এই যে প্রবাসীদের প্রত্যেকটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে সংস্কারমূলক রাষ্ট্রে, আমাদের বৈষম্যহীন রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখনই সময় আমাদের বাংলাদেশে যত ধরনের দুর্নীতি, অবিচার, অনাচার আছে, এগুলোর একটা সংশোধনী পর্যায়ে নিয়ে আসা। এই জন্য আগে আমার জায়গা থেকে এই লাইফটুকু করলাম। আপনারা যদি মনে করেন আমার লাইফটা যথোপযুক্ত হয়েছে, অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি মনে করেন আপনি এর চেয়ে সুন্দরভাবে বলতে পারবেন, আপনি নিজে একটা ভিডিও করে প্রবাসীদের সাথে সুর মিলিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করুন, অথবা আপনি স্ট্যাটাস দেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।